এখন প্রায় প্রতিদিনেই সংবাদ শিরোনামে কর্মীদের আন্দোলন শোনা যাচ্ছে। আদিবাসী এবং অআদিবাসী মতবিরোধের সমস্যার সমাধান নিয়ে ডক্টর রমেশ কিস্কু খুব সুন্দরভাবে যুক্তিযুক্ত মতবাদ প্রকাশ করলেন। এই মুহূর্তে সব থেকে বিতর্কিত এবং আলোচিত বিষয় সেটা হচ্ছে অবশ্যই আদিবাসী এবং কর্মীদের মধ্যে একটা সংঘাত হওয়ার যে একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, এটাই। তো আমরা কম বেশি সবাই জানি আদিবাসী এবং কর্মী জঙ্গলমহলের এই দুই জাতিগোষ্ঠী দীর্ঘদিন ধরে একই সাথে বসবাস এবং অনেক ক্ষেত্রেই ম্যাক্সিমাম ক্ষেত্রে ফুল পাতানোর একটা সম্পর্ক। এবং আমরা বিগত ঝাড়খণ্ড আন্দোলনের সময় এটাও লক্ষ্য করেছি যে আদিবাসী কর্মী মাহাতো ভাই ভাই এরকম স্লোগানও আমাদের ছিল। তো যেখানে দুই জাতির সুন্দর একটা সহাবস্থান ছিল, হঠাৎ সেখানে আজকে একটা মণিপুরের মতো সিচুয়েশন তৈরি হওয়ার পেছনে কি কি কারণ হতে পারে এবং কারণের দিকে বড় কথা আমরা কি কি সমাধান বার করলে আমরা এই জায়গা থেকে বেরোতে পারি। দেখুন, এখানে আমাদের বিভিন্ন লোকের হয়তো বিভিন্ন মতামত থাকতেই পারে, থাকবে, এটাই স্বাভাবিক। সবাই আমরা একই মত করবো সেটা নয়। তো এর মধ্যে আমাদের সমাধান সূত্র খুঁজে বার করার চেষ্টা আমাদের হয়তো করতে হবে। আমি যেটা বলছি এটা আমার ব্যক্তিগত মতামত, আপনাদের মতামত আপনারাও প্রকাশ করতে পারেন। সেখান থেকে হয়তো আমরা একটা ভালো জায়গা পেতে পারি, সেখান থেকে হয়তো সমাধানের রাস্তাটা বেরোতে পারি। কি, কেন, কারা করাচ্ছে, তাদের কথায় আমরা এই টেনশনটা রাজনীতি করছি। এটা থেকে এটাও যেমন অবশ্যই জানা দরকার, তার থেকে আমার মনে হয় সমাধান সূত্রটাও হয়তো খোঁজাটা অনেক বেশি দরকার আছে। তো স্বাধীনতার পর থেকে যদি আমরা কম বেশি লক্ষ্য করি, যদি আমি জঙ্গলমহলের মধ্যে আমরা মানভূম কেন্দ্রিক যদি আলোচনার মধ্যে আসি, তাহলে অবশ্যই আমরা বলবো যে মানভূমের রাজনৈতিক পরিস্থিতি, পরিবেশ সমস্ত কিন্তু দীর্ঘদিন ধরে স্বাধীনতা পরবর্তী থেকে যেটুকু আমরা জেনে এসেছি সবকিছুই কিন্তু অবশ্যই কর্মী মাহাতো কেন্দ্রিক। আমরা এখানে দেবেন মাহাতো, এখানে আমরা সীতারাম মাহাতো, তারপর থেকে আমরা এখানে অনেক আমরা কংগ্রেসের নেপাল মাহাতো, আমরা এদিকে বর্তমান যে সিপিএম ছিল সিপিএম নকুল মাহাতো, তারপর হচ্ছে আমাদের বিসি মাহাতো, তারপর এদিকে হচ্ছে এই মুহূর্তে বিজেপির জ্যোতির্ময় মাহাতো থেকে শুরু করে মন্ত্রী, এক্স মন্ত্রী শান্তিরাম মাহাতো, সমস্ত শুধু মাহাতো জাতিগোষ্ঠীকেই আমরা পেয়ে এসেছি। তো যখন সমস্ত লেগেটাই হচ্ছে মাহাতো কেন্দ্রিক, আজকে তাহলে মাহাতোদের মধ্যে একটা হঠাৎ করে একটা অন্যরকম একটা তৈরি হচ্ছে কেন, আবেগ তৈরি হচ্ছে কেন, একটা জাতিসত্তার আন্দোলন এত জোর করছে কেন? আমরা তো প্রথম থেকে স্বাধীনতার পর থেকে মাহাতোদেরই ক্ষমতায় দিকে আসছি। যেটুকু বাস্তব, যেটা আমরা বুঝেছি যে যতই যে মাহাতোইকে চেয়ারে বসানো হোক না কেন, এতদিন করে এই মুহূর্তে অন্তত জঙ্গলমহলের মাহাতো সম্প্রদায় এটা বুঝতে পেরেছে যে মাহাতোদের মাথায় কাউকে একটা টুপি পরিয়ে দিয়ে পুরো মানভূমটাকে লুট করার যে চক্রান্ত লুট করা হয়েছে এবং সেই ট্র্যাডিশন এখনো সমানে চলে আসছে। একজন কোন এক মাহাতো যার কথাই বলে না কেন, হয়তো তাকে একটা মন্ত্রিত্ব চেয়ার দেওয়ার পর তাকে খুশি করা হয়েছে, তার নিজের সম্পদ বৃদ্ধি ছাড়া আর অন্য কোনো জায়গা কিছু করেনি। যদি করার থাকতো তাহলে আজকে যে আমরা দেখতে পাচ্ছি 1947 স্বাধীনতার পর থেকে এখনো পর্যন্ত আজকে যে মুহূর্তে আদিবাসী হওয়ার যে আন্দোলনটা এখন দেখা যাচ্ছে, এটা কিন্তু এতদিন আমরা 50 বছর, বিগত 50 বছর এই আন্দোলন কিন্তু 50-60 বছর ধরে এটা কিন্তু হয়নি। এর মধ্যে কর্মী অনেক এমপি এমএলএ রাজ্যের মধ্যে অনেকই ছিল, রাজ্য দলীয় মধ্যে ছিল। তাহলে এইটুকু যেটা আমরা বুঝতে পেরেছি এই মুহূর্তে যে মাহাতো সম্প্রদায় বুঝেছে যে আমাদের একজন দুজনকে ক্ষমতা দেওয়ার পর নামমাত্র ক্ষমতা, আলটিমেট সত্যি কথা বলতে তাদেরও কোনো ক্ষমতা কিছু কোনো কালেই ছিল না। খুব দু একজন, আমি যতদূর আমাদের জ্ঞানত যা আছে সীতারাম মাহাতো ছাড়া সেভাবে কেউই কোনো প্রভাব তৈরি করতে পারেনি, মানুষের জন্য কাজ করেছে এমন কোনো খবর আমাদের খুব একটা জানা নেই। বিনিময়ে আমরা যেটা দেখেছি, আমরা যদি চাকরির ক্ষেত্রে যদি আমরা মানভূমের যদি চাকরির স্ট্যাটিস্টিক আমরা দেখি, তাহলে মানভূম এলাকায় যতগুলো চাকরি করে সেখানে লোকাল যতগুলো ছেলেমেয়েদের যাদের চাকরি করার কথা ছিল তারা কিন্তু কেউ পায় না। সবাই কলকাতা থেকে, 24 পরগনা, মেদিনীপুর থেকে সবাই চাকরি। এবং সেটার পেছনে অবশ্যই কে পাবে না পাবে এই ব্যাপারটা পুরো কলকাতাতে খেলা হয় গঙ্গার পাড়ে, যে
যেটা এই মুহূর্তে কুর্মী সম্প্রদায় যেটা বলছে, যেটা বাস্তব, সেটা হচ্ছে যে চোঙাটা আছে মানভূমে আর মাইকটা আছে কলকাতায়। তো সেই কলকাতা কেন্দ্রিক কন্ট্রোল হওয়ার পর আজ পর্যন্ত কোনো কিছুই পায়নি, যার জন্য এই মুহূর্তে এই টেনশনটা অনেকটা বেশি হয়ে উঠেছে। এরপর আর একটা জিনিস যেটা হচ্ছে যে আমরা বিগত কয়েক বছর মধ্যে দেখেছি, সামান্য কিছু এক একটা কাজের কথা যদি বলা হয়, যেখানে কলকাতা থেকে টেন্ডার হয় কোটি কোটি টাকা, যেমন আমরা ইরিগেশন দপ্তরটা যদি বলি, আমরা এদিকে হচ্ছে আমাদের পাঞ্চেত ডিভিশন ইরিগেশন দপ্তর, কংসাবতী ডিভিশন দপ্তর, এগুলোর ক্ষেত্রে সামান্য কিছু টাকার বিনিময়ে সামান্য কিছুর জন্য আমরা কিছুদিন আগে দেখেছি আমাদের জঙ্গলমহলের প্রভাবতম এক নেতা অনিল মাহাতো, যিনি যতটা সম্ভব শুনেছি মানে খুবই ভালো মাপের একটা নেতা ছিলেন, এবং বর্তমান আরেকজন নেতা জগবন্ধু মাহাতো, দুজনের মধ্যে একটা মাহাতোর লড়াই লাগার পরে একটা মাহাতো অনিল মাহাতোকে খুন করা হয়, তারও বিচার আজ পর্যন্ত পায়নি। এবং আমরা কম বেশি জানি, খুনটা কম বেশি জানা এগুলো বোঝার কিছু না, এটা প্রেডিকশন যেটা হচ্ছে যে সমস্ত কন্ট্রোলটা কিন্তু কলকাতা থেকে হয়, এটা বোঝার মতো বুদ্ধি আমাদের সবারই আছে। তো যাই হোক, এখন এই মুহূর্তে কুর্মী সম্প্রদায় সম্পূর্ণভাবে বুঝে গেছে যে কলকাতা কেন্দ্রিক যে শাসন ব্যবস্থা, সেখানে নিজেদের মুরগি বানানো ছাড়া একটা মানুষেরও উপকারের কোনো জায়গা নেই। এই জায়গা থেকে পরিত্রাণ পেতে আজকে যেভাবেই হোক আদিবাসীর সাথে আদিবাসী হওয়ার একটা আন্দোলন এই মুহূর্তে মোটামুটি এটাকে আমরা খুব জোর দিতে যাচ্ছি, এটা আমরা মোটামুটি বুঝতে পারছি। স্বাভাবিকভাবেই একটা কথা উঠে আসছে যে স্বাধীনতার পরবর্তী আগে যখন আদিবাসী ছিল, তাহলে মাঝখানে এত বছর ধরে বিভিন্ন রকম কোথাও ক্ষত্রিয় হওয়ার টেন্ডেন্সি, কোথাও হচ্ছে ব্রাহ্মণ হওয়ার একটা পৈতে পড়ার একটা টেন্ডেন্সি, কিছুদিন পর ওবিসি, তারপর এই যে বারে বারে ট্র্যাক চেঞ্জ করে লাস্টে আদিবাসী হওয়ার জায়গাতে আসছে। স্বাভাবিক ক্ষেত্রে আদিবাসী মানুষজন যেটা সংখ্যা আমরা প্রকাশ করছি, কালকে আমাদের সাথে এই জাতিগোষ্ঠী যদি কোনোভাবে ইনক্লুড হয়, তো এই ট্রেনটা কালকে আবার একই রকম ভাবে না মানে ঘটে যায় যে টোটাল আদিবাসী সমাজ দুদিনের জন্য ব্রাহ্মণ হবে, কয়েকদিনের জন্য ক্ষত্রিয় হবে, কয়েকদিনের জন্য ওবিসি হয়ে শিকড়হারা হয়ে ঘুরে বেড়াবে, এরকম একটা সম্ভাবনা রাস্তা আমরা দেখতে পাচ্ছি। অবশ্যই আদিবাসীদের যে কালচার এবং মাহাতো কুর্মীদের যে কালচার, এটার মধ্যে অনেকটাই মিল আছে, এটা অস্বীকার কিছু নেই। তো এই যে মিল যেটা হচ্ছে আমাদের পরবগুলো যদি ধরা হয়, মকর সংক্রান্তি বলুন, এদিকে সরহাই বলুন, সবগুলোর মধ্যে একটা সামঞ্জস্য আছে বা সব একটা মিল আছে। আমরা একটা জাতিকে ছুটি দিলে আমরা আরেকটা জাতি এখানে এনজয় করতে পারি। তো স্বাভাবিকভাবেই আমাদের যখন এখানে একটা অনেকটা মিল আছে, তো এই মিলটাকে কেন্দ্র করে যে আমাদের সোশিও ইকোনমিক্যাল এবং হচ্ছে আমাদের কাস্টম যেহেতু যে মিলগুলো আছে, এই মিলগুলোকে নিয়ে আমরা এখানে যেহেতু আদিবাসী এবং কুর্মী এই দুটো সম্প্রদায় হচ্ছে বৃহত্তর ভোট ফ্যাক্টর, এরাই হচ্ছে এখানকার নির্ণায়ক। তো আমরা যদি এটা আমরা জাতিগত বিভেদ আর কিংবা বিভেদ না বলে যদি জাতিগত আমরা অ্যাটাচমেন্ট যেটা বলছি আমরা আদিবাসী হতে চাই, এই ব্যাপারটাকে সামনে না এনে যদি রাজনৈতিকভাবে আমরা এখন একটা একবার চিন্তা ভাবনা করি, তাহলে আমার মনে হয় অনেকটা ফল পাওয়া পারে। আমরা ঝাড়খণ্ড আন্দোলনে দেখেছি, ঝাড়খণ্ড রাজ্যের ক্ষেত্রে এখনো বেশিরভাগ ক্ষেত্রে ঝাড়খণ্ডের মাহাতোই আদিবাসী নয়, বাট এই মাহাতো এবং আদিবাসী ওখানে ম্যাক্সিমাম রাজনৈতিক ক্ষমতা এবং হচ্ছে অর্থনৈতিক ক্ষমতা দখল করে। যেহেতু রাজনীতিটা খুব স্বাভাবিক, কারণ আদিবাসীদের এখনো পর্যন্ত যে আর্থিক অবস্থা আমরা দেখি, সেটা আমরা এই কয়েকদিন আগে বড় পাতা অমুক পাতা যেগুলো দেখলাম যে আদিবাসীদের গাড়ি দাঁড় করার মতো জায়গা নেই, সেগুলো সমস্ত মাহাতো। জঙ্গলমহলের অন্যতম প্রভাবশালী এবং অর্থনৈতিকভাবে জাতি যদি বলা হয় অবশ্যই কুর্মী মাহাতো। তাদের হাতে অনেক জমি আছে, তাদের শিক্ষা আছে, তাদের অনেক কিছুই আছে। হ্যাঁ, গরিব লোকও যে নেই সেটা নয়, কয়েকজনের হাতে হিউজ আছে, কিন্তু অনেকটাই বঞ্চিত যাদের হাতে কিছু নেই। তার জন্যই আজকে এই আনরেস্টের ব্যাপারটা উঠে আসছে। তো এক্ষেত্রে যদি আমরা রাজনৈতিক আন্দোলন ঝাড়খণ্ড, যেমন ঝাড়খণ্ড মুভমেন্টটা হয়েছিল, এই ধাঁচে আমি বলছি না ঝাড়খণ্ড পার্টিকেই করতে হবে, কারণ ঝাড়খণ্ড আন্দোলন করতে গিয়ে আমরা যারা দেখেছি তাদের অনেকেই পশ্চিমবঙ্গের মাহাতোদের মধ্যে যে শিবু সরেন কিংবা হেমন্ত সরেনকে গ্রহণ করবো না, আমি আদিবাসী নয়, আমাদের ব্যানার্জি মুখার্জি এটাই দরকার, এই ব্যাপারটাই এটার মধ্যে একটা বারে বারে আমরা দেখেছি। যার জন্য ঝাড়খণ্ড আন্দোলনে পশ্চিমবঙ্গের মাহাতোরা অনেকেই ছিল, মাহাতো অনেকেই ছিল, তারপর মেজর অংশ কিন্তু কোনো সময় ভাবেই সহায়তা করেনি, যেটা আমরা দেখেছি কংগ্রেস আমলে কংগ্রেসে করেছে।
সিপিএম করেছে, বাকি অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে করেছে, কিন্তু ঝাড়খণ্ড আন্দোলনকে সেগুলো করে। আমি ঝাড়খণ্ড পার্টি বলতে চাইছি না, এক্ষেত্রে নতুন পার্টি তৈরি করে, আপনাদের হাতে তো অনেক টাকা পয়সা, জমি জায়গা সবকিছু আছে, আসুন না একটা নতুন দল তৈরি করি, নতুন দল রেজিস্ট্রেশন করে সেখানেই আমরা আদিবাসী কর্মী যদি আমরা একটার সাথে এক জায়গায় যদি রাজনৈতিকভাবে লড়াই করি, আমার মনে হয় না এখানে মিনিমাম যারা মাইনরিটি জনগণ, যারা সোকল আপার কাস্ট, তারা মনে হয় না যে মোটামুটি মানে বর্ণবাদী দল 30% মানে মিনিমাম একটা মানে ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা এখানে থাকতে পারে না। এরপর যদি রাজনৈতিক ক্ষমতা আমরা আমাদের হাতে নিয়ে এরপর রাজনৈতিক শেষ কথা, সেখানে যদি একটা আমাদের হাতে এমএলএ থাকে, ক্যাবিনেটে আমরা আমাদের মতো বিল আনতে পারি যে না সরাইতে আমাদের জঙ্গলমহল ছুটি হবে, না আমরা বাংলাটাকেই বড় উৎসব করবো, না সাকরাত সরাই মকর যে সাকরাত কি এটা হয় সাকরাত থেকেই আমরা বড় উৎসব করবো,